করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু আজ। প্রথমে পাচ্ছেন ষাটোর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধারা। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি সংলাপকাল যাচ্ছে না বিএনপি। কক্সবাজারের ইয়াবা এনে গাজীপুরে বিক্রি করছে সিন্ডিকেট, নেতৃত্বে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর। আগামী বছর মালয়েশিয়া যাবেন 9.5 লাখ কর্মী, কুয়ালালামপুরের সাথে সমঝোতা সই আজ। নিউ ইয়র্কে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, হাসপাতালে চাপ। নেদারল্যান্ডসে লকডাউন জারি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের অর্ধেক মানুষ করোনার টিকা পেয়েছে। এবার শুরু হচ্ছে বুস্টার ডোজ দেয়া। 60 লাখ ডোজ ফাইজারের টিকা নিয়ে আজ শুরু হচ্ছে কার্যক্রম। ষাটোর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে 24 জনকে প্রথম দিন পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হবে। দেশে করোনার টিকা দেয়া শুরু হয় চলতি বছরের 27 জানুয়ারি। প্রথম দিন টিকা পায় 26 জন। এর পরের 11 মাসে 1 ডোজ করে টিকা পেয়েছেন দেশের অর্ধেক মানুষ, আর 2 ডোজ টিকা পেয়েছেন 25%। এবার শুরু হচ্ছে বুস্টার ডোজ দেয়া। রোববার মহাখালীর বিসিপিএসে এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। 27 জানুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের মধ্য থেকে পাবেন এই ডোজ। আগে অক্সফোর্ডের টিকা নিলেও বুস্টার হিসেবে দেয়া হবে ফাইজারের টিকা। দ্বিতীয় ডোজের 6 মাস পর নেওয়া যাবে বুস্টার। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যাদেরকে বলা হয়, সম্মুখ সারির যারা কাজ করেন, কর্মচারী, যোদ্ধা, অর্থাৎ ডাক্তার, নার্স, টেকনিশিয়ানস, পুলিশ বাহিনীর ব্যক্তিরা থাকবে, তারপরে আমাদের গণমাধ্যমের কিছু ব্যক্তিরা থাকবে, যাদের 6 মাসের বেশি হয়ে গেছে এবং যারা 9 মাস 1 বছর হয়ে গেছে, তাদেরকেই আমরা প্রথমে তারাই পাবে, কারণ তারা 2 ডোজ নিয়েছে। বিশ্বের বেশ কিছু দেশে ওমিক্রন ঠেকাতে আগেই শুরু হয়েছে বুস্টার ডোজ দেয়া। এবার দেশে 60 লাখ ফাইজারের টিকা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম। চলবে মজুদ সাপেক্ষে। আমাদের টিকার ইনশাল্লাহ কোনো অভাব হবে না। আমরা ফাইজারের টিকাটাই বুস্টার হিসাবে আপাতত শুরু করব। এটাই WHO অ্যাপ্রুভ করেছে এবং ফাইজার টিকা আমাদের হাতে 60 লক্ষ এখন আছে। আগামী মাসে আরও 2 কোটি আসবে। মোট আমাদের একটা 4 কোটির অর্ডার WHO থেকে আমরা পেয়েছি। অক্সফোর্ড, ফাইজার, সিনোফার্ম মিলিয়ে সরকারের কাছে টিকার মজুদ রয়েছে 4,75,00,000 ডোজ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সোমবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু হচ্ছে। আওয়ামী লীগের সংলাপকে সাধুবাদ জানিয়েছে, তবে উল্টো মত বিএনপির। দলটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে না। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে আগামী 14 ফেব্রুয়ারি। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে। নতুন ইসি নিয়োগের অংশ হিসেবে সার্চ কমিটি গঠনে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন তাদের মানুষের যে প্রত্যাশা থেকে প্রত্যাশা পরিপূর্ণভাবে পূরণ করতে পারে নাই, এটা ঠিক। এবং এই দেশে অনেকগুলো ব্যাপারও আছে, কঠিন ব্যাপার আছে, নির্বাচন কমিশন একের উপর নির্ভর করে না। আমরা আমাদের কথা বলবো, একজন নিরপেক্ষ লোক দিতে, যিনি একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারে, সবার কাছে সুন্দরভাবে গ্রহণযোগ্য হবে। ইসি গঠনে স্বাধীনতার 50 বছরেও আইন না হওয়ায় প্রতিবারই রাজনৈতিক অঙ্গনে মতভেদ তৈরি হয়। জটিলতা এড়াতে গত 2বার সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলেও বিতর্ক থামেনি। এটা তো একবারে গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। এই পন্থায় নির্বাচন কমিশন গঠন হলে কারোর কোনো এই বিষয়ে নিয়ে কোনো বিতর্কের সুযোগ থাকে না। আমরা তো মনে করি যে এটা একটি ইতিবাচক। মাননীয় রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে সার্চ কমিটি করে যদি গঠন করেন, এটা তো একটা ভালো ইতিবাচক পদক্ষেপ।
বিএনপি এরই মধ্যে রাষ্ট্রপতির এই সংলাপ বয়কটের ঘোষণা দিয়েছে। বিএনপি বলছে এই সংলাপ লোক দেখানো। হোয়াইট ওয়াশ আলোচনা করার জন্য তো বিএনপি ইন্টারেস্টেড হবে না, এই আলোচনা মিনিংফুল হবে না। গতবার আলোচনাতে যাওয়া হয়েছিল, তারপর প্রেক্ষিতে আমরা বিএনপি আওয়ামী লীগের কি বলে বাংলাদেশের ইতিহাস জঘন্যতম ইলেকশন কমিশন পেয়েছি, এবারও এরকম একটা কিছু হবে, সেই জন্য আমরা যাব না। রাষ্ট্রপতি নতুন কমিশন যাদের দিয়ে গঠন করবেন তাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষষ্ঠ ধাপের 219 ইউনিয়ন পরিষদের ভোট 31 জানুয়ারি। শনিবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই তথ্য জানান ইসি সচিব। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন 3 জানুয়ারি, যাচাই বাছাই হবে 6 আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 13 জানুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে 91তম কমিশন সভা অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে। সভার মূল আলোচ্য বিষয় ছিল ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জানান, সারা দেশের 219টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে 31 জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 3 জানুয়ারি 2022। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 13 জানুয়ারি 2022। প্রতীক বরাদ্দ 14 জানুয়ারি 2022 এবং ভোট গ্রহণ 31 জানুয়ারি 2022। এটি বর্তমান ইসির শেষ তফসিল কিনা এমন প্রশ্নে সচিব বলেন, ফেব্রুয়ারির মধ্যে অন্য কোনো নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হলে তা করবে কমিশন। তিনি জানান, এ নিয়ে 6 ধাপে 3992টি ইউপির তফসিল ঘোষণা করা হলো। 325টি ইউনিয়ন পরিষদ থেকে আমরা যেটা করেছি সেটা 219টি ইভিএমের মাধ্যমে করব। আর বাকি যে ইউনিয়ন পরিষদগুলো, সেগুলো কোনো ইউনিয়ন পরিষদে আমাদের দেখা যাচ্ছে যে ওয়ার্ড বিভাজন কার্যক্রম সম্পন্ন হয় নাই, এরকম রয়েছে। তো সেগুলো সম্পন্ন হলে পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। ইসি সচিব জানান, পোস্টাল ব্যালটকে ই ব্যালটে রূপান্তর করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে কমিশন সভায়। মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রে বীর শব্দটি উল্লেখ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান কেন্দ্রীয় নেতারা। বিজয়ের 50 বছর ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন। অংশ নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ছিল রং বেরঙের ব্যানার, ফেস্টুন। বিজয় শোভাযাত্রায় কেউ কেউ ফুটিয়ে তুলেছেন মুক্তিযুদ্ধের আবহ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা। শাহবাগ, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা। তাদের অভিযোগ, দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সব বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো ষড়যন্ত্র চলছে, এখনো সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাঙালির ঐক্যে ফাটল ধরাবার চেষ্টা চলছে। এখনো গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করছে। সকল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনার এই মানুষরা এগিয়ে যাবে। দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির পাশাপাশি পশ্চিমা দেশগুলো বিমাদাসুলভ আচরণ করছে বলেও অভিযোগ নেতাদের। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব চায়নি, সেই অপশক্তি সক্রিয় রয়েছে। আমরা সমস্ত অপশক্তিকে অনুদলিত করে বাংলাদেশকে ইনশাআল্লাহ স্বপ্নের ঠিকানায়, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব। আমাদের এই উন্নয়ন রথযাত্রায় প্রসার করার জন্য সেই শক্তি পাকিস্তানের রক্তাকে পশ্চিমা মিত্ররা এখনো ষড়যন্ত্র আছে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমরা বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে সিলেটের সমাবেশে দাবি জানান তিনি। তবে সভা শুরুর আগে বিরোধে জড়ায় দুপক্ষ, চালানো হয় ভাঙচুর। সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাবেশ। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে ওঠার আগেই বাধে গণ্ডগোল। দর্শক সারিতে বসা নিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ, চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মঞ্চে ওঠেন মির্জা ফখরুল। কর্মীদের বলেন, বিরোধে জড়ানোর সময় এখন নয়। আমরা নিজেরা যেন ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া না করি, বিবাদ না করি। আমাদের এখন একটাই কাজ, আমরা সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে তুলব। পরে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ভোট প্রশ্নে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনেই করতে হবে জাতীয় নির্বাচন। নির্বাচন খেলা দিয়ে লাভ হবে না। নির্বাচন দিতে হলে অবশ্যই আগে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ সহ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপি নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। শনিবার জুরাইনে বিজয় দিবসের আলোচনা সভায় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মারধর ও মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে বৈষম্য সৃষ্টি করেছে। এই দুই দল স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে বলেও দাবি তার। বেকার সমস্যা দিনকে দিন বাড়ছে, আর এই করোনার সময় প্রচুর মানুষ নতুন ভাবে বেকার হয়েছে। তাদের দিকে কোনো দৃষ্টি কেউ দেওয়ার আমরা দেখছি না। যে সাহায্য দেওয়া হয় সেই সাহায্য নিয়ে লুটপাট হয়, সেই সাহায্য নিয়ে দলীয়করণ হয়, দলের লোকদের দেওয়া হয়, সাধারণ মানুষ সেখানে পায় না। রংপুর সহ উত্তরাঞ্চলে বাড়ছে শীত, সেই সাথে বাড়ছে ঘন কুয়াশা। এতে ভোগান্তিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। শীত বাড়ার সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। এ নিয়ে আলোচনাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজ সকালবেলা রংপুরে আসলে তাপমাত্রা কেমন দেখছেন এবং সেক্ষেত্রে শীতের তীব্রতা কতটুকু রয়েছে? আর এই যে আমরা সাধারণত প্রতি বছরই দেখি যে শীত বাড়লে দরিদ্রদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়, এ ব্যাপারে আসলে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? প্রথমে জানিয়ে রেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি গতকাল জেলা প্রশাসকের কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে দরিদ্র যারা আছেন, যারা নিম্ন আয়ের মানুষ, যারা গ্রাম অঞ্চলের মানুষ, তাদের জন্য শীতবস্ত্র বিতরণের যে প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। ইতিমধ্যেই তারা কিন্তু ইউনিয়ন পর্যায়ে যে কম্বল বিতরণের যে উদ্যোগটা সেটা কিন্তু নেওয়া হয়েছে এবং ত্রাণ সহায়তা দেওয়ার জন্য কিন্তু একটা ব্যাপক উদ্যোগ তারা গ্রহণ করেছেন। এবার যারা ত্রাণ দিবেন, আগামীতে কিন্তু গততে কিন্তু তারা ত্রাণ দেয়নি, এবার কিন্তু তারা ত্রাণ দিবেন অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে। একটা বিষয় জানিয়ে রেখেছি, এই শীতের সময় আমরা দেখেছি যে রংপুরে উত্তরাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে বেশি শিশুরা কিন্তু আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন। গতকাল আমরা খবর নিয়েছি যে ডিসেম্বর মাসেই শুধুই 100 জনের উপরে তারা ভর্তি হয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে জেলায় 8টি উপজেলা থেকে যদি আমরা তথ্য নিয়েই যেটি আসলে বলবার চেষ্টা করছি, সেখানে দেখেছি প্রায় 200 জনের উপরে কিন্তু শীতজনিত রোগ আক্রান্ত হয়ে তারা ভর্তি আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আর একটা বিষয় জানিয়ে রেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ যারা দিনমজুর রয়েছেন, যারা কৃষি কাজ করছেন, তাদের কিন্তু ব্যাপক কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। কারণ এই শীতে কিন্তু আমরা দেখেছি যে উত্তরাঞ্চলে ডিসেম্বর এবং জানুয়ারিতে বেশি শীতের প্রকট আকার ধারণ করে। এটি কিন্তু পঞ্চগড় এবং তেঁতুলিয়া থেকে কিন্তু শীতের যে উৎপত্তি সেটি কিন্তু হয়ে রংপুরের বিভিন্ন জেলাতে আমরা দেখেছি যে তারা কিন্তু অর্থাৎ শীতের অর্থাৎ ভোগান্তিতে পড়ে কৃষকরা। তবে কৃষি অফিস থেকে আমরা যে তথ্য নিয়ে যে জানতে পেরেছি যে বেশি সবজি এবং ধানের এবং এখন গম চাষ হচ্ছে, এটি কিন্তু আসলে ক্ষতি হচ্ছে। কারণ গম কিন্তু ছোট থেকে কিন্তু তাদের যদি শীতের প্রকট আকার ধারণ করে এবং কুয়াশা পড়ে, সেটি কিন্তু গমের ক্ষতি হয়। এটি আসলে কৃষি থেকে বলা হচ্ছে। তবে এবারে যে কুয়াশা এবং শীতের যে তীব্রতা, এটি বাড়ার মূল কারণটা হচ্ছে যে ভারতের হিমালয় পর্বতে অর্থাৎ বাংলাদেশের অর্থাৎ রংপুরের আপনারা যদি বলেন যে
পঞ্চগড়ের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যায়। আর একটা বিষয় জানিয়ে রেখেছি, উত্তরাঞ্চলে আপনি নিশ্চয়ই জানেন যে গত বছর এবং তার আগের বছর আমি একটা জরিপ দিয়েছি, তথ্য দিয়েছি যে 200 জনের উপরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এবং আহত হয়েছে প্রায় 5 শতাধিক। এবারও কিন্তু তাই ঘটছে। গতকাল দেখেছি 11 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে তারা আগুন পোহাতে গিয়ে ভর্তি হয়েছে। এটি আসলে আমরা মেডিকেলে তথ্য হিসেবে যেটা জানতে পেরেছি। সব মিলিয়ে জানাচ্ছি আমাদেরকে পুরো তথ্য সংগ্রহ করে দেওয়ার জন্য। রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম। এবারে উত্তর পূর্বাঞ্চলের অন্য জেলাগুলোতেও শীত বাড়ছে, এই নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তহিনুর রশিদ। তহিনুর, আমরা যেমনটি জানছিলাম যে রংপুরে তাপমাত্রা অনেক কমে গেছে এবং সেক্ষেত্রে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কাও দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আসলে মৌলভীবাজারের বর্তমানে তাপমাত্রার পরিস্থিতি কেমন দেখছেন এবং শৈত্যপ্রবাহের কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা? এছাড়া শীতজনিত রোগের প্রকোপটিও কেমন লক্ষ্য করছেন? হ্যাঁ, দেখুন, আপনি যেমনটি বলছিলেন আসলে মৌলভীবাজারে গত এক সপ্তাহ ধরে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা উঠানামা করছে এবং আজকেও কিন্তু মৌলভীবাজারে আবহাওয়া অফিস, শ্রীমঙ্গল আবহাওয়া অফিস যেটি তারা জানিয়েছে যে শ্রীমঙ্গলে সকাল 6টায় কিন্তু 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যার ফলে মৌলভীবাজার সহ এই অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে ঘন কুয়াশায় কিন্তু ঢেকে যাচ্ছে চারপাশ, যার ফলে এখানে দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। আপনি জানেন মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল হচ্ছে চা বাগান অধ্যুষিত এবং হাওর অধ্যুষিত এলাকা। বিশেষ করে এইসব এলাকায় কিন্তু দুর্ভোগ বেশি পোহাচ্ছেন বিশেষ করে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ যারা তারা। এবং হাসপাতালগুলিতে কিন্তু এই শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আমরা হাসপাতালগুলিতে খবর নিয়েছিলাম, সেখানে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা তারা কিন্তু বেশি ইদানিং হাসপাতালে এই শীতজনিত রোগ নিয়ে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। তো আমরা জেলা প্রশাসনের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেটি বলছে যে ইতিমধ্যেই তারা কিন্তু 25,000 কম্বল তারা বিতরণ করেছেন নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং তারা বলছেন যে 3 লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করেছেন, যেগুলি দিয়ে আসলে শীতবস্ত্র ক্রয় করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে। তো আসলে সব মিলিয়ে মৌলভীবাজারের শীতের তীব্র আকার আমরা লক্ষ্য করছি এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী এক সপ্তাহ কিন্তু এই শীতের তীব্রতা আরও বাড়বে এবং শৈত্যপ্রবাহের একটি সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। তো মৌলভীবাজারে আসলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এই ছিল আসলে মৌলভীবাজারে আমার কাছে সর্বশেষ খবর। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের প্রায় 1 বছর পর সাব মাঝি সৈয়দ আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে এপিবিএন বলছে, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে গত 17 জানুয়ারি চাকমারকুল ক্যাম্প থেকে সাব মাঝি সৈয়দ আমিনকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে পরিবারের কাছে 80,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। তবে টাকা না পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে 20 থেকে 25 জন মিলে হত্যা করে আমিনকে। পরে ক্যাম্প 14 এর প্রাক্তন মাঝি ইয়াকুবের পরিত্যক্ত ঘরে পুঁতে রাখে মরদেহ। দীর্ঘদিন পর শুক্রবার মধ্যরাতে উদ্ধার করা হয় মরদেহ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাকমারকুল ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে ক্যাম্প 14 এর মাঝি ইয়াকুবের পরিত্যক্ত বাসার মেঝেতে পুঁতে রাখে। গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চালাচ্ছেন মাদক সিন্ডিকেট। এর সদস্যরা কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রি করে গাজীপুরে। সম্প্রতি চক্রটির 4 সদস্যকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছেন, এখন জাহাঙ্গীরকে ধরতে অভিযান চলছে। কক্সবাজার থেকে ইয়াবা ঢুকছে ঢাকায়, এ তথ্যে যাত্রাবাড়িতে অভিযানে যায় গোয়েন্দারা। একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় তারা। চালককে জিজ্ঞাসাবাদের পর পাওয়া যায় 25,000 ইয়াবা। আটক হয় 4 জন। অভিযুক্তরা বলছে, পিকনিকের নামে কক্সবাজার গিয়ে ইয়াবা কিনে নেয় গাজীপুরে। পুলিশের চোখ ফাঁকি দিতেই গাড়িতে করা হয় বিশেষ চেম্বার। তাদের দাবি, এ চক্রের মূল ভাগে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার। আমরা কক্সবাজার যাই, যারপর মহাসিনের কাছ থেকে মালটা নিই, নেওয়ার পরে নিয়ে এসে রুবেলের কাছে দিই। তো রুবেল জাহাঙ্গীর সরকারের কাছে দেয়, তো জাহাঙ্গীর সরকার বিক্রি করে। জাহাঙ্গীর বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
গোয়েন্দারা বলছেন 2-3 বছর ধরে মাদক ব্যবসা করছে জাহাঙ্গীরের এই সিন্ডিকেট। মিয়ানমার থেকে আসা ইয়াবা তারা কেনে কক্সবাজারের পাইকারদের কাছ থেকে। 70 টাকার সেই মাদক গাজীপুরে বিক্রি হয় 250 থেকে 300 টাকায়। এবার ধরা পড়েছে 25,000 পিস, কিন্তু এর আগে তারা 40,000 50,000 পিস ইয়াবাও এনেছে, 60,000 পিস ইয়াবা এনেছে। তো যেই সোর্স থেকে এনেছে আমরা সেই সোর্সগুলোকে ডিজিটালি অনুসরণ করে কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সাথেও কমিউনিকেট করে তাদের সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সোর্সকে আমরা খুঁজতে যাব। গোয়েন্দাদের দাবি ছাত্রলীগের নাম ভাঙিয়ে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করেন জাহাঙ্গীর। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায় তো আসলে কোনো দল নেই, তারা যে কোনো দল হইতে পারে, কিন্তু আমাদের কাছে তো মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, চোরা কারবারি। অতএব আমাদের তদন্তে যেটা আসবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জাহাঙ্গীরকে গ্রেপ্তারে ঢাকা ও গাজীপুরে অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভীর সমুদ্রে বাংলাদেশের সীমানায় মাছ শিকারে ভারতীয় ও মিয়ানমারের জেলেদের অত্যাচারে অতিষ্ঠ জেলেরা। সেই সাথে আছে জলদস্যুদের উৎপাত। নিরাপত্তার স্বার্থে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায় ওয়াকিটকি ব্যবহারের সুযোগ চেয়েছেন জেলেরা। ট্রলার মালিক সমিতি বলছে, অনুমতি মিললেও অর্থাভাবে ওয়াকিটকি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বঙ্গোপসাগরে ভারত ও মিয়ানমার থেকে 2 দফায় 1,18,113 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা জয়ের সুফল পুরোপুরি পাচ্ছে না দেশের জেলেরা। জলদস্যুদের আক্রমণের পাশাপাশি ভারত ও মিয়ানমারের জেলেদের আধিপত্যে দিশেহারা তারা। ভারতের ছেলের তো অত্যাচারিত, আমরা নদীতে যাইতে পারি না, তা অত্যাচারিত বেশি। এরা ধরেন আপনার হেয়ারা অত্যাচার করতেছে, ধরেন এই যে লোকগুলা আমরা যাইলে ধরেন হেরা তো লোক বেশি থাকে, তো আমাকে লগে ধরেন এগুলো জালে জালে বাঁধলে যদি কোনো আমরা আন্দোলন করি এই হেরা চোরা আর গুলি করা ধরে। বাংলাদেশের সমুদ্র সীমায় অন্য দেশের জেলেদের মাছ শিকারে কেউ বাধা দিলে তাকে মারধর, এমনকি ধরে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিবেশী দেশের জেলেদের হাতে অকিটকি থাকায় দ্রুত সংঘবদ্ধ হতে পারছেন তারা। এদিকে প্রশাসনের কাছে সহায়তা চেয়ে উল্টো বিড়ম্বনায় পড়তে হয় বলেও অভিযোগ জেলেদের। একজনের লাগে যদি একটা গন্ডগোল বাজে, ওয়ারলেস করে দেবে, এগুলো আসি ঘিরে দিয়ে না, পরে কেউ মাছ দূর করে অত সাবাল লেয়া যায় না, মানুষ মারিয়া লাগে, মানুষ লিয়া যায়। ফরেস্টের ওই আন্ডারে গেলেই সুন্দরবনে তেল দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। এই অবস্থায় জেলেদের অকিটকি দেওয়ার পরিকল্পনার কথা জানালো ট্রলার মালিক সমিতি। এজন্য সরকারের অনুমতি মিললেও অর্থ সংকটে তা সরবরাহ করা যাচ্ছে না বলে দাবি তাদের। বিটিআরসি থেকে পারমিশন পাইছি সত্য, সব জেলেরা বা সব মালিক সচেতন না এবং সব মালিকরা পারছে না। তবে এরা একটা দাবি করছে যাতে সরকার যেন আর্থিক সহায়তার মাধ্যমে যেন জেলেদেরকে পৌঁছে দিতে পারে, এটাই আমাদের দাবি। জেলেদের নানা অভিযোগ আমলে নিয়ে গভীর সমুদ্রে টহল বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। সহজে অকিটকি ব্যবহারের কারিগরি দিকও যাচাই করবে সংস্থাটি। পার্শ্ববর্তী দেশের বিভিন্ন জেলেরা এখানে আসেন, মাছ ধরেন এবং তাদের উপরে যে বলেছে যে আক্রমণ করেন, এটা অবশ্যই আমরা আমলে নিয়েছি, যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। দস্যুদের গ্রেপ্তারে কিন্তু আমরা হেলিকপ্টারের মাধ্যমে টহল করেছি এবং ভবিষ্যতেও আমরা এই উপকূল এলাকায় আমরা হেলিকপ্টার টহল অব্যাহত রাখবো। সমুদ্রে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে উপকূলীয় এলাকায় মোবাইল নেটওয়ার্ক বাড়াতেও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরগুনা। মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আজ সই হচ্ছে সমঝোতা স্মারক। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর 9.5 লাখ কর্মী রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে চালু হবে ই ভিসা। প্রবাসীদের অবদান স্মরণ করতে 30 ডিসেম্বর প্রবাসী দিবস পালনের প্রস্তাবও তার। করোনার কারণে 2020 ও 2021 সালে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার প্রায় বন্ধ ছিল। আগামী বছর সেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা সরকারের। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, 3 বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। রোববার দেশটির সাথে একটি সমঝোতা স্মারক সই হচ্ছে। তিনি আরও জানান, আগামী বাজেটে রেমিটেন্স প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 4% করার প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রণোদনা তো আপনারা জানেনই কি 2% দেওয়া হচ্ছিল। আমরা কিন্তু প্রস্তাব করেছি কিন্তু এটাকে বাড়ানোর জন্য। ফাইন্যান্স মিনিস্ট্রি ওনাদের হিসাব মোতাবেক ওনারা যা করবেন, বাট আই হোপ কি আগামী বাজেটে ওনারা এটা কমসে কম, আর না হলে আমি তো 4% বলেছিলাম,
হ্যাঁ, ওনারা যদি অ্যাটলিস্ট 3% পর্যন্ত নিয়ে যায় তাহলে আমি বলবো কে দ্যাট ধন্যবাদ। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে ই ভিসা চালু করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীরা যাতে বিদেশ থেকে পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র পায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ই পাসপোর্ট আপনার চালু হয়েছে, ইলেকট্রনিক পাসপোর্ট চালু হয়েছে। আমরা আশা করি আগামীতে আমরা ই ভিসা ও আমরা চালু করব, তাতে আপনার সেবার মান অনেক অনেক বৃদ্ধি পাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ফ্লাইট ভাড়া অস্বাভাবিক বাড়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন দুই মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর উপজেলার বশিকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাঠে এক সময়কার জামায়াত নেতা আবুল কাশেম জিহাদি। অভিযোগ আছে 23 বছর আগে জামায়াতে ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। জিহাদের বিরুদ্ধে হত্যাসহ মামলায় রয়েছে অন্তত 7টি। স্থানীয়রা তাকে জামায়াত ও সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে দাবি করলেও দলীয় নেতারা মানতে নারাজ। আবুল কাশেম ওরফে কাশেম জিহাদি লক্ষ্মীপুর সদরের 7 নম্বর বশিকপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। অভিযোগ আছে একসময় আবুল কাশেম ছিলেন সন্ত্রাসী দলের প্রধান। সেখান থেকে জামায়াত নেতা 1998 সালে জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার নাম হয়ে যায় জিহাদি কাশেম। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুবলীগ কর্মী রুমান ও দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম সহ অন্তত 7টি হত্যা মামলার আসামি জিহাদি। তার রয়েছে বিশাল এক সন্ত্রাসী বাহিনী। এই বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না কেউ। এত কিছুর পরও এবারও নৌকার টিকিট পেলেন জিহাদি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। কাশেম চেয়ারম্যান একসময় জামাত করতো, খুন খারাপির লগে জড়িত ছিল, হরে আওয়ামী লীগে আছে। দফাদারে গুলি করছে এবং 2টা লোকের হাত কাটছে এবং রকেট লঞ্চার ছাড়ছে, তখনও তার নাম জিহাদি হয়ে। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে জেলা নেতারা মনোনয়ন দিয়েছেন আবুল কাশেমকে। এদিকে স্থানীয়রা তাকে জামায়াত ও সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে দাবি করলেও স্বজন ও দলীয় নেতাকর্মীরা তা মানতে নারাজ। এ নিয়ে জিহাদির সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জনপ্রিয়তা চিন্তা করে ওনাকে নমিনেশন দিয়েছেন। ওনার বিরুদ্ধে গভীরভাবে স্বতন্ত্র প্রার্থী যারা ওনারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজিবুল সাহেবের সাথে তার গভীর সম্পর্ক ছিল, সেই থেকে জিহাদিকে আমি চিনি, কিন্তু সে এর পূর্বে কোন দল করছে সেটা আমি জানি। জেলা পুলিশ সুপার বলছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিশৃঙ্খলার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এর যে উৎসবমুখর পরিবেশে যেটি আগামী 26 তারিখ আমরা অনুষ্ঠান হবে, সেটিতে যেন আমরা সকলকেই একসাথে নিয়ে সুন্দর একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি। তবে জেলা আওয়ামী লীগ নেতাদের দাবি, একসময় আবুল কাশেম যুবলীগও করতেন, সেখান থেকে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মা সেতুর সাথে ফেরি ধাক্কা লাগার মতো দুর্ঘটনা এড়াতে এবারে শিমুলিয়া মাঝিরঘাট রুটে শুরু হয়েছে ফেরি চলাচল। প্রথমে রাতে যানবাহন পারাপার হলেও শিগগিরই দিন রাত 24 ঘন্টায় ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এই রুটে ফেরি চলাচল শুরু হয় টানা কয়েক মাসের চরম ভোগান্তি কিছুটা কমার আশায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। বিশ্বে খরস্রোতা নদীর মধ্যে অন্যতম পদ্মা। এই নদীর স্রোতের গতিপথ খুব অল্প সময়ের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। এবছরের বর্ষায় পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটে সেতুর পিলারের সাথে কয়েক দফায় ফেরির ধাক্কার ঘটনা ঘটে। ওই ধরনের দুর্ঘটনা এড়াতে গত 18 আগস্ট থেকে বন্ধ হয়ে যায় শিমুলিয়া বাংলা বাজার রুট ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। শিমুলিয়া বাংলা বাজার রুটে সম্প্রতি 4টি ফেরি চলাচল শুরু হলেও কমেনি দুর্ভোগ। ভোগান্তি কমাতে মাদারীপুরের বাংলা বাজার থেকে সরিয়ে বিকল্প হিসেবে ফরিদপুরের জাজিরার মাঝিরঘাটে নতুন ফেরিঘাট চালু করেছে বিআইডব্লিউটিসি। পারাপার স্বাভাবিক রাখতে মাঝিরঘাটে প্রায় 50 লাখ টাকা ব্যয় নতুন এই ফেরিঘাটটি নির্মাণ করে বিআইডব্লিউটিসি। নির্মাণের পর নাব্যতা সংকটে আটকে যায় নতুন এই রুটের ফেরি চলাচল। পদ্মা সেতুর 39 নম্বর পিলারের কাছ থেকে ঘাট পর্যন্ত পরীক্ষামূলক ফেরি পারাপারের পর গত 8 ডিসেম্বর এই রুটে স্থায়ীভাবে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কষ্ট হতো, আমাদের ভোগান্তি হতো। এই ফেরিটা চালু হতে আমার এবং রোগীর জন্য
ভীষণ একটা উপকার হয়েছে। অনেকে দেখা যায় কি যারা 4টার সময় উঠতে না পারে পরদিন সকাল পর্যন্ত ওয়েট করে, এখন হয়তো সেটা করা লাগবে না। এই সময়ে এসে আমাদের এই ফেরিটা চালু হওয়াটা একটি যুগান্তকারী পদক্ষেপ। পদ্মা সেতুর অন্তত 500 মিটার ভাটিতে নতুন এই চ্যানেল হওয়ায় এ রুটে ফেরি চলাচল করলে সেতুর সাথে ধাক্কা লাগার ঝুঁকি থাকছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এই পথটাই রেগুলার করে দেব, যাতে করে আমাদের সাথে আর পদ্মা ব্রিজ পার হওয়ার যে ঝুঁকিটা থাকে সেই ঝুঁকিটা আমরা কমিয়ে ফেলতে পারি, এবং অবশ্যই দিনে রাতে চলবে যখন চলবে। এই রুটে নৌপথের দূরত্ব কম হওয়ায় পদ্মা পাড়ি দিতে সময় বাঁচবে অন্তত 30 মিনিট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দণ্ড ও আইনি জটিলতায় কুড়িগ্রামে শুল্কুর বাজার সেতুটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। এতে ভোগান্তিতে জেলার 5 ইউনিয়নের 3 লাখ মানুষ। এদিকে 14 বছর ধরে শেরপুরের ঘাগড়া কবিরাজ পাড়ায় সেতুর জন্য অপেক্ষা করছেন 6 গ্রামের মানুষ। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় 2018 সালে শুরু হয় কুড়িগ্রাম সদরের শুল্কুর বাজার সেতুর কাজ। তবে আইনি জটিলতায় নির্মাণ কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে সদর ও উলিপুর উপজেলার 5 ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ। এক্সিয়ান আর ঠিকাদার সহ কি যে দণ্ড তাদের, এই দণ্ডের কারণে আমরা তো বুঝতে পারতেছি না। জনগণ এখন ব্রিজ ফেলায় রাখছে, এখন আমাদের এখানে জনগণের চলাচল করতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এরা যাই করুক, আমরা চাই ব্রিজ, আমার জনগণের ব্রিজের দরকার, আমরা ব্রিজ চাই। টেন্ডারের মাধ্যমে সেতুর কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা অ্যান্ড আবু বকর জেবি। পরে তাদের কাছ থেকে উপ ঠিকাদার হিসেবে কাজ নেয় মেসার্স আলামিন ট্রেডার্স। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় তাদের সাথে চুক্তি বাতিল করে এলজিইডি। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের অভিযোগ, এলজিইডির অসহযোগিতা ও কমিশন বাণিজ্যের কারণে কাজ শেষ করতে পারেননি তারা। বর্তমান এক্সিয়ান সাহেব উনি এখানে পশ্চিমঘাট আসার পরে আমার কাছ থেকে কমিশন বাবদ প্রায় 10 লক্ষ টাকারও বেশি দাবি করেন। আমি রাজি না হলে উনি তখন এই কাজটি বাতিল করেন। তবে অভিযোগ অস্বীকার করে এলজিইডি কর্তৃপক্ষ বলছে বিধি মোতাবেক চুক্তি বাতিল করা হয়েছে। কাজটি দীর্ঘদিন বন্ধ রাখার ফলে সদর দপ্তরের প্রকল্প পরিচালক মহোদয়ের অনুমতিক্রমে কাজটি আমরা ঠিকাদার চুক্তি বাতিল করি। 14 বছর ধরে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া কবিরাজপাড়ায় সেতুর জন্য অপেক্ষা করছেন 6 গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার চললেও এলজিইডি বলছে সেতুর এমন বেহাল দশার কথা জানেন না তারা। যে বৃষ্টির কথা আপনি বললেন, এটা আমি এইমাত্র আপনার মাধ্যমে জানতে পারলাম। ইতিপূর্বে আমাকে কেউ এই ব্যাপারে বলে নাই। বৃষ্টির জন্য সেখানকার জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। আমি এখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানাবো। 2007 সালের ঠিকাদারের গাফিলতিতে প্রায় 40 ফুট লম্বা সেতুটি নির্মাণের মাত্র 4 মাসের মধ্যে ভেঙে খালের পানিতে পড়ে যায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন নর্দমায় শাপলা ও পদ্ম চাষের অভিনব উদ্যোগ নিয়েছে হর্টিকালচার সেন্টার। আগে যেসব নর্দমা থেকে দুর্গন্ধ ছড়াতো, এখন সেখানে রঙিন ফুলের সৌন্দর্য। এতে খুশি শহরের বাসিন্দারা, বলছেন এমন উদ্যোগে পরিবেশের উন্নয়ন হবে। দুর্গন্ধের কারণে যে নর্দমার পাশ দিয়ে হাঁটা দায় ছিল, সেখানে ফুটেছে রঙিন শাপলা। খুব কাছ থেকে সেই সৌন্দর্য উপভোগ করছেন মানুষ। এই চিত্র চাঁপাইনবাবগঞ্জ শহরের। সেখানে বিভিন্ন নর্দমায় শাপলা ও পদ্মফুল চাষ করেছে হর্টিকালচার সেন্টার, যা শহরের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। আগে তো এসব জায়গাতে আসতে পারতাম না, অনেক জঙ্গল থাকতো, তারপরে এখানে পচা পানির গন্ধ বাড়াতো। পরিষ্কার করে আপনার পদ্ম ফুল লাগানো হয়েছে, আর জায়গাটা সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোজদার হোসেন এই উদ্যোগ নেন 2 বছর আগে। শাপলা ও পদ্মের কন্দ সংগ্রহ করে প্রথমে হর্টিকালচার সেন্টারে চাষ করেন, পরে বিভিন্ন নর্দমায় বীজ দেয়া হয়। প্রকল্প আকারে এটি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। আমি চেষ্টা করছি যে একটা প্রকল্প আকারে নেওয়া যায়। প্রথমেই সারা দেশে আমাদের যেহেতু হর্টিকালচার সেন্টার আছে, 76টা সেন্টারের মাধ্যমে যদি আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারি, পাশাপাশি চারাগুলো যদি আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে মানুষ কিন্তু এখান থেকে সহযোগিতা পাবে। নর্দমায় শাপলা চাষ শুরু হলে সৌন্দর্য বাড়ার পাশাপাশি জাতীয় ফুলটি সংরক্ষণ হবে বলেও মনে করছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 5063 জন, নতুন শনাক্ত 5,40,000-এর বেশি। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 53,66,000। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 27,45,00,000-এর বেশি।
একদিনে সর্বোচ্চ 1076 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। সর্বোচ্চ 90,418 জন শনাক্ত যুক্তরাজ্যে। দেশটিতে একদিনে অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 10,000। এখনই ব্যবস্থা না নিলে দিনে 3,000-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বড়দিনের আগে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি রোধে জানুয়ারি পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এছাড়া যুক্তরাজ্যের ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক ঘোষণা করেছে জার্মান সরকার। এদিকে করোনা ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ মাত্রায় বেড়েছে একদিনে করোনা শনাক্তের সংখ্যা। শনিবার সেখানে 19,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালেও বাড়ছে করোনা রোগীর চাপ। আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, যেমনটি আমরা জানছিলাম যে হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছে, আসলে এই বাড়ার কারণটা কি এবং করোনার নতুন ধরন ওমিক্রন কি এটার জন্য দায়ী? এ ব্যাপারে বিশেষজ্ঞরা আসলে সেখানে কি বলছেন? আমি আজকে এখানে হচ্ছে শনিবার রাত আমি আজকে সারাদিনেই নিউ ইয়র্কের হসপিটালগুলো খবর নিয়েছি এবং কথা বলেছি এখানকার বাংলাদেশি আমেরিকান চিকিৎসকদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন যে এই গত দুদিনে করোনা রোগ ওমিক্রনের আক্রান্ত সংখ্যা প্রায় 70 গুণ বেড়েছে, অর্থাৎ 300 গুণ বেড়েছে, আগের চাইতে 300 গুণ বেড়েছে। এবং আপনাকে যদি আমি বলি, প্রতি 5 জন লোকের মধ্যে 3 জন এখন ওমিক্রনে আক্রান্ত। আমি হসপিটালগুলো ঘুরে এসেছি, এখানকার মাউন্ট সিনাই, এলমাস্ট হসপিটাল, কয়েকটা হসপিটাল ঘুরে এসেছি। সেখানে দেখেছে যে শতকরা 90 থেকে 95% রোগী এখন করোনার নতুন ধরন যে ওমিক্রন, এই ওমিক্রন আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এবং অনেক হসপিটাল এখন আর নতুন রোগী ভর্তি নিচ্ছেন তারা অন্য স্টেট, অর্থাৎ সিটির বাইরে আপ স্টেটে যে সমস্ত হসপিটালের বেড খালি রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হয়তো চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন যে গতবারের যে ভয়াবহতার সময় যেমন অন্যান্য রোগীদেরকে হসপিটালে ভর্তি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, এবারে হয়তো এমন ভাবে ভয়াবহতা বাড়তে থাকলে হয়তো অন্যান্য রোগী ভর্তি বন্ধ করে শুধু কোভিড এর কারণে, অর্থাৎ ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি হসপিটালে ভর্তি করতে হবে এবং হয়তো ভ্রাম্যমাণ হসপিটালে খোলা হতে পারে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবার এখন মানে ডেল্টা ভেরিয়েন্টের সাথে 70 গুণ বেশি স্পিডে দ্রুত গতিতে এই ওমিক্রন ছড়াচ্ছে এবং ওমিক্রন যেভাবে ছড়ানো হচ্ছে এভাবে যদি হয় তাহলে হয়তো মাসখানেকের মধ্যে আগামী 1 সপ্তাহের মধ্যে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। সোলাইমান, যেমনটা আপনি বলছিলেন যে ডেল্টার চেয়ে ওমিক্রন আরো বেশি দ্রুত ছড়াচ্ছে, সেক্ষেত্রে আসলে সংক্রমণ রোধে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে কি বলছে বাইডেন প্রশাসন এবং নতুন কোনো বিধিনিষেধ সেক্ষেত্রে জারি করা হয়েছে কিনা? হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন গতকালকে থেকে এখানে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউ ইয়র্কের স্টেট গভর্নর গতকালকে থেকে এখানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। আগে মাস্ক পরার নিয়ম ছিল কিন্তু কেউ বাধ্যতামূলক পরার জন্য বাধ্য ছিল না, কিন্তু গতকাল থেকে বাধ্যতামূলক মাস্ক পরা দেওয়া হয়েছে এবং বিশেষ করে সভা সমিতি সবগুলা প্রায় নিষিদ্ধ করা হচ্ছে এবং এখানে ইনডোর হাউসে, অর্থাৎ বাস, ট্রেন, রেস্টুরেন্ট, কোনো ইনডোর হাউসে সব বাধ্যতামূলক মাস্ক পরতে হবে, এটা গতকালকে থেকে কার্যকর হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কোভিড এই ওমিক্রন আক্রান্তর বিষয়ে চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ভেন্টিলেশন কিংবা লাইফ সাপোর্টে কোনো রোগী যায়নি, তবে বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে অনেক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী SM সোলাইমান। সুপার টাইফুন আর রায়ের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জন। জরুরি উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে সেনা, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 18,000-এর বেশি সদস্য। বাস্তুচ্যুতের সংখ্যা 3 লাখের বেশি। ঘূর্ণিঝড়ের 2 দিন পেরিয়ে গেলেও জরুরি সহায়তা পাননি বলে অভিযোগ স্থানীয়দের। খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের তথ্য মিলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। রায়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিয়ারগো, সুরিগাও ও ডিনাগাট দ্বীপ। বিধ্বস্ত হয়েছে বেশ কটি হাসপাতাল, বিমান ও নৌবন্দর। বৃহস্পতিবার বিকেলে দেশটির সিয়ারগো দ্বীপে ঘন্টায় 195 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রায়। এর প্রভাবে ভারী বৃষ্টি ও আংশিক বন্যা দেখা দিয়েছে বেশ কিছু অঞ্চলে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকায়, বন্ধ সব ফ্লাইট ও জাহাজ চলাচল। বিদেশি সহায়তা ছাড়াই আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে প্রথম জাতীয় বাজেটের খসড়া প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের জন্য খসড়াটি পাঠানো হচ্ছে মন্ত্রিসভায়, তবে এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে ওআইসি সম্মেলনে আফগানিস্তানের অবস্থা উন্নয়নে
ঐক্যমতে পৌঁছানোর আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। দীর্ঘদিন ধরে বিদেশি সহায়তা নির্ভর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে সহায়তা বন্ধ করে দেয় পশ্চিমা দেশ ও দাতা সংস্থাগুলো। এতে তীব্র অর্থনৈতিক সংকটে আফগানিস্তান। দেশটির জনগোষ্ঠীর একটি বড় অংশই খাদ্য সংকটের কবলে। বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাবে 3,80,00,000 জনসংখ্যার আফগানিস্তানে দুর্ভিক্ষের ঝুঁকিতে 2,28,00,000 মানুষ। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা গেছে আফগানিস্তানে। ডলারের বিপরীতে 11% বেশি মূল্য হারিয়েছে আফগানি। বেড়েছে খাদ্য ও জ্বালানির দাম। এক্সচেঞ্জ মার্কেট নিয়ন্ত্রণে আনা জরুরি। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা বাজার থেকে চাল, ডাল, ময়দা, গ্যাস, গ্যাসোলিন কোনো কিছুই কিনতে পারছি না। সব কিছুর দাম বেড়েছে। ডলারের বিপরীতে আফগানির মূল্য কমে যাওয়াই অন্যতম কারণ। আফগান সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়াতে অর্থনৈতিক ইস্যুগুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। অর্থনৈতিক সংকটে থাকা আফগানিস্তানে কোনো বিদেশি সহায়তা ছাড়াই প্রথম বাজেট প্রস্তুত করেছে তালেবান সরকার। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত এই বাজেট কার্যকর থাকবে। তবে তার আগে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। এদিকে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বিশেষ সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা না থাকলেও আফগানিস্তানের অবস্থা উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। রোববারের এই সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন 57 সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কঠোর কোয়ারেন্টিন ইস্যুতে জটিল হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় আপাতত সিরিজ বাতিল করে ক্রিকেটারদের দেশে ফেরানোর কথা ভাবছে না বিসিবি। তবে 21 ডিসেম্বরের পর আবারও কোয়ারেন্টিনের সময় বাড়ালে সিরিজ নিয়ে নতুন করে ভাববে বোর্ড, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন ইস্যুতে ক্রিকেটারদের অস্বস্তি। পরিস্থিতি সামলাতে নিরুত্তাপ হোম অফ ক্রিকেটে বোর্ড কর্তাদের ব্যস্ততা। বিধিনিষেধের কড়াকড়িতে বিরক্ত ক্রিকেটারদের অনেকেই চাইছেন দেশে ফিরতে। তবে বাস্তবে আদৌ কি সম্ভব? নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারণে পরিচালকদের নিয়ে বিসিবি সভাপতির জরুরি সভা। প্রায় ঘন্টা দুয়েকের বৈঠক শেষে আসলো সিদ্ধান্ত, সিরিজ বাতিলের সুযোগ দেখছে না বিসিবি। তবে 21 ডিসেম্বর নিউজিল্যান্ড নতুন করে কোয়ারেন্টিনের সময় বাড়ালে ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত বাংলাদেশের। এটার কোনো সুযোগ নেই, আমাদের জানা মতে এটার কোনো সুযোগ নেই। ঠিক আছে, হ্যাঁ, যদি 21 তারিখের পরে আবার এক্সটেন্ড করে, 21 তারিখের পরে যদি আবার এক্সটেন্ড করে তাদের কোয়ারেন্টাইন, তাহলে তখন আমরা ওদের সাথে আলোচনায় যেতে পারব, ওদের বোর্ডের সাথে, যে কি করা যায়। প্রতিবন্ধকতা কাটিয়ে সিরিজ হলে প্রস্তুতি ম্যাচ সহ বদল আসতে পারে সূচিতে। এমন হলে তৈরি হবে আরেক জটিলতা। সামনে ব্যস্ত সূচিতে সিরিজের সাথে হবে তা সাংঘর্ষিক। আর সিরিজ বাতিল হলে এই মুহূর্তে টাইগারদের দেশে ফিরে আনা হবে আরেক চ্যালেঞ্জ। ফেলে আনা তো সম্ভব না, কিভাবে আনবেন? আপনার কি মনে হয় নিউজিল্যান্ড গভর্নমেন্ট ওমিক্রনের সাথে কন্ট্রাক্ট আছে, এইসব লোকদেরকে বেরোতে দিবে? ওদের এয়ারপোর্টে যেতে দিবে? এমন কোনো এয়ারক্রাফট আছে যেটা আনবে ওদেরকে? এটা আসলে ফিজিবলই না। নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের উপর নির্ভর করছে আসন্ন বিপিএল এর ভাগ্য। 2022 টি-20 বিশ্বকাপ থাকায় এবার বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবি। তবে পরিবর্তন আসতে পারে নিয়মে। 3টা ভেন্যুর জন্য আমাদের 6 দিন ট্রাভেলিং আছে, হয়তো ভেন্যু একটা কমালে তো আমরা 2 দিন সেভ করতে পারি। এটা করব বলছি না, মানে আমি অপশনস। থার্ড হচ্ছে 6টার জায়গায় 5টা টিম করলে আমরা আবার 4-5 দিন সময় পাই। সব সিদ্ধান্ত ঝুলে আছে 21 ডিসেম্বর পর্যন্ত। ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা টেস্টের ফলাফল নির্ধারণ করবে টাইগারদের নতুন বছরের সূচি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশক পর স্বাধীনতা কাপের মুকুট ফিরে পেল আবাহনী লিমিটেড। ফাইনালে বসুন্ধরা কিংসকে 3-0 গোলে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা। জোড়া গোল করে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দোরিয়েলতেন। ট্রফি নিয়ে উল্লাস উচ্ছ্বাসে আকাশে নীলরা। 3 বছর পর মিলেছে ট্রফি। রাইভাল বসুন্ধরা কিংসকে হারানোয় আনন্দের মাত্রাটাও বেশি আবাহনী ফুটবলারদের।
কমলাপুর স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য আবাহনীর। কলিন্দ্রেস, দরিয়েলতন, রাফায়েলরা কিংসের দুর্গে আতঙ্ক ছড়িয়েছে বারবার। অন্যদিকে ফার্নান্দেজ না থাকা শূন্যস্থান রবসন ভ্রানিয়েসরা পূরণ করতে ব্যর্থ, যদিও প্রথমার্ধ কিংসের জাল অক্ষুণ্ণই থেকেছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভাঙে ম্যাচের ডেডলক। রাফায়েলের থ্রু পাসে দারুণ দক্ষতায় জিকোকে পরাস্ত করেন রাকিব। 61 মিনিটে বক্সের মধ্যে ড্যানিয়েল কলিন্দ্রেসকে ফাউল করে আবাহনীকে পেনাল্টি উপহার দেন রিমন। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান দরিয়েলতন। মিনিট 10 পরেই দরিয়েলতন জোড়া পূর্ণ করে বসুন্ধরাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। দারুণ খেলেই আমরা ট্রফি জিতেছি। কিংসকে হারানো সহজ কথা নয়। ছেলেরা ভালো খেলেছে, আশা করি পুরো মৌসুমেই এই ধারাবাহিকতা আমরা ধরে রাখব। দলের জয়ে অবদান রাখতে পেরে সত্যিই খুব খুশি। সামনে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ আছে, সেখানেও শিরোপা জিততে চাই। আবাহনী ভালো খেলেছে, আমরা রক্ষণে দুর্বল ছিলাম। বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে। ফুটবলের কোনো ট্রফি ধানমন্ডির ক্লাবটিতে ফিরল 36 মাস পর, সেটাও এই কিংসকে হারিয়ে 2018 ফেডারেশন কাপ ফাইনালে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।